বাড়ি জুড়ে এই দীর্ঘ পিনপতন নীরবতা, সবাই যেন ভুলে গিয়েছে কিভাবে কথা বলতে হয়। অস্বস্তি গেড়ে বসলো প্রত্যেকের অন্তরে। এমন পরিস্থিতি কিভাবে তৈরি হলো? সমস্ত জীর্ণতা ভেঙে সবার আগে প্রতিক্রিয়া করলেন সামিয়া। ত্যক্ত ভাষা পরিহার করে তিনি বেশ স্বাভাবিক কণ্ঠেই হাত তুলে ইরামের দিকে নির্দেশ করে বললেন, আপনাদের ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই আগে। ও আমার পরিচয় আমি নিজে দিতে জানি আম্মু। অবশেষে মুখ খুলল শীতল রমণী। কোনো কিছুর পরোয়া না করে সামনে এসে দাঁড়ালো। পরনে সালোয়ার কামিজের ওড়নাটা ঘোমটা হিসেবে মাথায় দেয়া তার, সেটা টেনে ঠিকঠাক করে মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে চেয়ে এসে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ইরাম কিবরিয়া, ওয়াইফ অফ সাইবান আলাদিন, এই বাড়ির একমাত্র বউ। মিস্টার এবং মিসেস চৌধুরীর মাঝে মহাবিস্ময়ে ভর করল। তড়িৎগতিতে এদিক সেদিক তাকালেন তারা। আহাম্মক বনে গিয়েছেন পুরোপুরি। আহমেদের দিকে চেয়ে মিস্টার চৌধুরী জিজ্ঞাসা করলেন, আহমদ সাহেব, আপনার ছেলে বিবাহিত? আমরা জানতাম না। তিতলিও তো কিছু বললো না। কবে হলো? এই বছরের 22 এপ্রিল। আপনার সঙ্গে আমি কথা বলছি আঙ্কেল। আমার সঙ্গেই কথোপকথন চালালে ভালো হয় না? ঝট করে ইরামের দিকে ফিরে তাকালেন মিস্টার চৌধুরী। মুখটা সামান্য লালচে হলো তার। বোঝাই যাচ্ছে এমন গর্ধব প্রমাণিত হওয়ায় এবং ইরামের তীক্ষ্ণ কথায় অপমানিত বোধ করেছেন। মিসেস চৌধুরী সেই তুলনায় সহনশীল। তিনি দ্রুত বললেন, ও, এটা একটা ভুল বোঝাবুঝি মিসেস মুন্সি। আহমদ সাহেব, আমরা সত্যিই জানতাম না সাইমনের বিয়ে হয়ে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাফ করবেন, বাড়ি বয়ে এসে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা তো শুধুই নিজেদের মেয়েটার কথা চিন্তা করছিলাম। বড় হয়েছে, অনেকের খারাপ নজরেও পড়ে গিয়েছে। ওর একটা ব্যবস্থা যত দ্রুত করা যায় ততই মঙ্গল। তাই তাড়াহুড়ো করে বোঝেনি তো মেয়ের বাবা মায়ের কষ্ট। সকলে একে অপরের দিকে তাকালো। সামিয়া এবং আহমদ গুরুজন হিসেবে কিছু বলার আগেই ইরাম বলে বসলো, ভুল বোঝাবুঝি? আপনাদের মেয়ে কিছুই বলেনি, কিন্তু সেই দিনই তো আমাদের বিয়ের রিসেপশন পার্টিতে বেশ সেজে গুজে তৈরি হয়েই এসেছিল। এত ভালো বান্ধবী আমার হাজব্যান্ডের, এত ভালো সম্পর্ক আপনাদের পরিবারের, তবু কিছুই জানলেন না? বেশ, বিশ্বাস করে নিলাম আপনারা কিছুই জানতেন না। তবে দুঃখিত, এটা বিশ্বাস করতে পারছি না যে এর পেছনে আপনাদের মেয়ের কোনো হাত ছিল না। আপনারা জানেননি কারণ সে বলেনি। এখন সে বলেনি ঠিক কোন উদ্দেশ্যে, সেটা খুঁড়তে গেলে কেঁচোর বদলে সাপ বেরিয়ে আসতে পারে। এই মেয়ে। হঠাৎ গর্জে উঠলেন মিস্টার চৌধুরী। ইরামের দিকে আঙ্গুল তুলে শাসালেন, মুখ সামলে কথা বলো। ভুল হয়ে গিয়েছে আমাদের দ্বারা। তোমাকে অপ্রস্তুত করার জন্য আমরা দুঃখিত। কিন্তু তাই বলে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি মেনে নেব ভাবলেও বা কি করে? দেখে তো ভদ্রঘরের মেয়ে বলেই মনে হয়। বিয়ে হয়েছে ভদ্র পরিবারে। তাহলে কথায় এত অভদ্রতা কেন? আমার মেয়েকে দোষ দাও। সাহস কত তোমার? শুধু সাইবানের স্ত্রী বলে তোমাকে সে কথা বলবো ভাবলে বোকার স্বর্গে বাস করছো। তাছাড়া তুমি এখনই এলে বা কোথা থেকে? এই ফ্যামিলির চ্যারিটি কেস করতে ভালোবাসে জানতাম, তেমনি কোনো কেসই না তো। ইরাম বরাবর তাকালো মিস্টার চৌধুরীর চোখের দিকে। এক চুল নড়ল না, না তো পিছিয়ে গেল। আমি এই বাড়ির চ্যারিটি কেস নাকি অন্য কিছু সেটা আপনার চিন্তার বিষয় নয় আঙ্কেল। জীবনের থেকে শিখেছি গুরুজনদের ততক্ষণ সম্মান দেওয়া উচিত যতক্ষণ তারা গুরুজনের মতো আচরণ করে। আপনি সেই নিয়মের ব্যতিক্রম নন। একটা ভুল বোঝাবুঝির ওপর এত রিয়াক্ট করার কি আছে মিসেস মুন্সি? আহমেদ সাহেব, আপনাদের বাড়ির বউ এত বেয়াদব কেন? মিসেস চৌধুরী বলতে সামিয়া একটুখানি বাঁকা হেসে জানালেন, আমাদের বাড়ির বউ যে, তাই সিদ্ধারাটা একটু বেশিই শক্ত। গাঢ় নীরবতা নেমে এলো চারিপাশে। আবারও ইরাম শেষ একবার মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমার আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আর না আছে আপনাদের মেয়ের প্রতি। তবে আজ থেকে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করব আমি। ভুল বোঝাবুঝি যখন হয়েছেই তখন এখানেই সেটা সমাপ্তি ঘটালে ভালো হয়। তবে নিজের মেয়ে বলে চোখে ঠুলি পড়ে বসে থাকবেন না। কেন সে এত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানায়নি সেটা নিয়ে মেয়েকে অবশ্যই প্রশ্ন করতে শিখুন। বায়াসড পিতামাতা হবেন না প্লিজ। এমনভাবে কিন্তু সমাজে অপরাধী দুর্নীতিবাজ
পরকীয়াকারী তৈরি হয়। এইটুকুই। ইরাম আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। সে চলে যাওয়ার পরেও তার প্রত্যেকটা কথা শীতল একটা আবেশ রয়ে গেল। নাস্তা অধরা পড়ে রইল, চা ঠান্ডা হয়ে গেল, অথচ কারো আর মনে রইল না কিছুই। গাঢ় নিস্তব্ধতা। মিস্টার চৌধুরী বসে পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আহমদকে বললেন, আজ যা হলো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, মাফ করবেন। কিন্তু একটা কথা না বলেই পারছি না, আপনাদের বাড়ির বউয়ের উর্জতা ঠিক মানতে পারলাম না। তিতলিরও হয়তো কোথাও গিয়ে ভুল হতে পারে। আমরা এত কিছু করেছি, আজ এখানে আসছি সেটাও আমার মেয়েটা জানে না। তারপরও এইভাবে আমাদের মেয়েকে নিয়ে কথা শুনিয়ে গেল। দুঃখিত হলেও এই বিষয়টা মানতে পারলাম না। ওর আচরণ খুবই অহংকারী। মিসেস চৌধুরী সহমত পোষণ করতে অবিশ্বাস্য একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রানী বলে কথা, অহংকার তার অলংকার। ঝট করে ফিরে তাকালো সকলে। এতক্ষণ যাবৎ একদম নিশ্চুপ বসে থাকা সাইবান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ জোড়ায় যেন ঝড় খেলে যাচ্ছে। আগ্রাসী এই দানবের ছায়া জেগে উঠেছে তার অবয়ব জুড়ে। শীতল চোখে সে তাকালো মিস্টার চৌধুরীর দিকে। বুকে দুবাহু বেঁধে মাথা কাত করে অশরীরী তুল্য এক কণ্ঠে বলল, আমার স্ত্রীর নামের সঙ্গে বেয়াদব শব্দটা উচ্চারণ করার আগে এই বাড়ি চৌখটে বাইরে বেরিয়ে যাবেন। এই রাজ্যের ত্রিসীমানায় রানী রহমান শুধু নিষিদ্ধ নয়, দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ভুল করেছেন তাই আমি কিছু মনে না করে খোলা মনে মাফ করে দিলাম। দ্বিতীয়বার আর ইউ নট লিভিং উইদাউট কনসিকুয়েন্স। রাতের জন্য ইজানের প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছে ইরাম। ঘুমন্ত ছেলেকে আস্তে করে বুকে চেপে সে যখন বেডরুম থেকে বেরোতে যাবে তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো সাইবান। দৌড়ে এসেছে বেশ তাড়াহুড়ো করে, উজ্জ্বল চেহারায় খানিকটা লালচে ভাব ফুটে উঠেছে তাই। ইরামকে দেখে ভ্রু কুচকে ফেলল সে। পোটলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইরাম বিনা দ্বিধায় শান্ত গলায় উত্তর করল, গেস্ট রুমে। ভালো লাগছে না তাই আজ তাড়াতাড়ি ঘুমাবো। সাইবানের চোখ কপালে উঠে গেল রীতিমতো। পরক্ষণে সেখানে মিশ্রিত ভয় আর আক্রোশ ভর করল। বেডরুম ছেড়ে গেস্ট রুম যাবেন মানে কি? মানে তেমন কিছুই না, আই নিড স্পেস, দ্যাটস ইট। ইরাম এগুলো কিন্তু সাইবান দরজা আটকে দাঁড়িয়ে গেল। তার শক্তপোক্ত গরনের শরীর মুহূর্তেই পথ বন্ধ করে দিল সম্পূর্ণ। বিরক্তি নিয়ে তাকালো ইরাম। সাইবান গভীর গলায় বলল, দরকার হলে আমি চলে যাব, আপনি এখানে থাকবেন। তোমার রুম থেকে তোমাকে বের করার অধিকার তো আমার নেই। কিসের অধিকার নেই আপনার? আপনি আমার বিয়ে করা বউ, আমি আপনার 3 কবুল করা স্বামী। বিয়েটা কোন উদ্দেশ্যে হয়েছে সেটা বাকিরা না জানলেও আমি আর তুমি ঠিকই জানি আলাদিন। তে প্লিজ নাটক করো না। আমার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে এই সংসার খেলাটাও শেষ হয়ে যাবে। এত অধিকার ফলানোর আর কারণ দেখছি না আমি। সামনে থেকে সরো তুমি। ইরাম সাইবানকে জোর করে সরিয়ে এগোতে চাইলে তার একটা হাত খপ করে ধরে ফেলল ছেলেটা। ইজান নাড়া খেয়ে ততক্ষণে জেগে উঠতে শুরু করেছে। ইরাম এক হাতে ছেলেকে বুকে ধরে রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে সাইবানের দিকে তাকিয়ে মৃদু গলায় আক্রোশ চেপে বলল, আমার হাত ছাড়ো আলাদিন। আপনার কাছে আমি কি দোষ করেছি ইরাম আপু? বারবার আমার সব নিবেদনগুলোকে এভাবে পায়ে ঠেলে দেন কেন? আপনি কি কিছুই বোঝেন না, কিছুই জানেন না? খপ করে ইরামে চিবুক চেপে ধরে নিজের সঙ্গে দৃষ্টি মেলালো সাইবান। জল জল চোখে চেয়ে বলল, আপনার চোখ আমার জন্য এমন শীতলতা দেখালে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ঝুঁকে এলো সে। ইরামের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ রিকগনাইজ মি ফর ওয়ান্স। আজকে যা হয়েছে তার জন্য আমি সরি। সত্যিই বুঝতে পারছি না আমার একটা করা কাজ এতগুলো ঘটনার জন্ম দেবে। ইরাম এক হাতে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল। ইজানকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। মোকাবেলা করলো স্বামীর। তোমাদের জেনারেশনটার অধঃপতনের কারণ তোমাদের কেয়ারলেস মনোভাব। তোমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হলো বুমেরাং। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এর প্রতিদান ফিরে আসবেই। কিন্তু তোমাদের এই ডোন্ট কেয়ার ভাব সাময়িকভাবে খুবই কুল লাগলেও দিন শেষে অধঃপতন ডেকে আনে। সেটা তোমরা বুঝতে পেরেও মানতে চাও না। উল্টো এর একটা নামও দিয়ে রেখেছো। জীবন উচ্ছন্নে গেলে কি যেন বলো তোমরা? ও কুকড, মাই লাইফ ইজ কুকড, রাইট? সাইবান নিঃশব্দে চেয়ে রইল ইরামের দিকে। রমণীর আজ কিছু একটা হয়ে গিয়েছে। ইজানের দুর্ঘটনার পর থেকে পরিবর্তনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এক হাতে তালি বাজে না আলাদিন। আজকে যা হয়েছে তার পেছনে কোনো না কোনোভাবে তোমারও দাঁড়িয়ে আছে, জড়িয়ে আছে এতে। হাহাকার করে উঠল সাইবান। আমি কি করেছি? তিতলি আমার খুব ভালো ফ্রেন্ড। শি ইজ লাইক এ সেফ প্লেস ফর মি। যখন আমার কাছে কেউ ছিল না তখন অনুরাগ আর তিতলি ছিল।
হাউ ক্যান আই জাস্ট সিম্পলি ফরগেট হার পার্ট? আমার সমস্যা তিতলিকে নিয়ে নয়, তোমাকে নিয়েও নয়। আমি তোমার কাছে বিয়ের সময় শুধু একটা কথাই চেয়েছিলাম আলাদিন। আমি বলেছিলাম রমণী ঘটিত কোনো প্রকার ব্যাপার যেন আমার সামনে না আসে। অথচ তোমার ফোনে আজও বান্ধবীর নাম্বার তিতলি বেব নামে সেভ করা। এবার সাইবান জমে গেল। ইরামের কথাটা সত্যি। বিয়ের আগে বন্ধুত্বের হিসাবে কাজটা করা হয়েছিল ঠিক, কিন্তু পরে আর বদলানোর ব্যাপারটা তার মাথায় আসেনি। আমি আমি সরি, ওকে? ভুলে গিয়েছিলাম আমি। এখনই চেঞ্জ করে দেব। নিজের ফোন বের করতে পকেটে হাত ভরল সাইবান। ইরাম হাত তুলে তাকে থামালো। একটা নিঃশ্বাস ফেলে বলল, থাক আলাদিন, আমি বুঝি তোমারও ব্যক্তিগত জীবন আছে। তিতলির বাবা মা তো এমনি এমনি আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি। হয়তো মেয়ের পছন্দ তারাও বুঝতে পেরেছেন। মাঝখানে আমিই ঢুকে গিয়েছি। আমি না থাকলে হয়তো শেষমেশ তোমার তিতলির সাথেই বিয়ে হতো। ব্যাপার না, আর একটা বছর সহ্য করো। আমি কিছু একটা করি, তারপরে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছে হয় করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রোখার মতো কেউই থাকবে না। আপনি খুব খারাপভাবে নিষ্ঠুর, সেটা কি আপনি জানেন? সাইবানের ভাঙা গলায় ইরাম একটুখানি থমকালো। তার শক্ত মনোভাব খানিক নরম হলো। সাইবান মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার দুহাত শক্ত মুঠো পাকিয়ে রেখেছে নিয়ন্ত্রণে। আপনি শুধু নিজের দিকটাই বুঝে গেলেন আজীবন, আমায় বুঝতেই চাইলেন না। এখানে বোঝাবুঝি কিছুই নেই। আমি যা বলছি ঠান্ডা মাথায় নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মনে হয় তোমার দোষ আছে, তোমার মনে হয় তোমার দোষ নেই। তুমি পরিস্থিতির শিকার। এখানেই আমাদের চিন্তাধারার পার্থক্য, এটাই আমাদের সম্পর্কের অসমতা। আজ যা হলো তা শুধু ট্রেলার ছিল। ভবিষ্যতে এমন আরও অনেক অনেক বিভিন্নতা তৈরি হবে। আমার কাছে তোমার আচরণ অযৌক্তিক লাগবে, তোমার কাছে আমার আচরণ অযৌক্তিক লাগবে, কারণ আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। সাইবান লম্বা পায়ে এগিয়ে এসে ইরামের কোমর জাপটে ধরে তাকে পাশের দেয়ালের সঙ্গে ঠেসে ধরল। এতই অবিশ্বাস করেন আপনি আমাকে? কি মনে হয় তিতলি আমার সাইড সিক? ওকে আমি প্রশ্রয় দিয়ে বিয়ে স্বপ্নে ভুলে রেখেছিলাম? হ্যাঁ, তাই মনে হয় আপনার, তাই না? রীতিমতো গর্জে উঠল সাইবান। কপালে শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে তার। মুখ ধারণ করেছে রক্তিম বর্ণ। তীব্র আক্রোশে কাঁপছে সমস্ত শরীর। মেজাজ হারিয়ে ফেলেছে সে। কিন্তু ইরাম মেজাজ হারালো না। একদম ঠান্ডা গলায় স্বামীকে মোকাবেলা করলো। তুমি হয়তো প্রশ্রয় দাওনি, অন্য কেউ সেটাকে প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে। নির্বাক চেয়ে রইল আলাদিন। ইরাম বলল, তোমাদের পুরুষদের সমস্যাটা কোথায় জানো আলাদিন? তোমরা না শব্দের ব্যবহার বোঝো না, এর ব্যবহার জানো না। নো মিন্স নো আলাদিন। তোমার স্ত্রী তোমাকে না বলে যেমন তোমাকে সেই নায়ের সম্মান রাখতে হবে, তেমনি যে কোনো পরিস্থিতিতে নিজের গায়রত রক্ষায় তোমাকেও জোর দিয়ে না বলতে শিখতে হবে। এখন তোমার পাশে ঘুরঘুর করা নারী যদি তোমার বছর বছর বছরের পুরাতন বন্ধুও হয়, তবুও। সাইবান নিজের একটা হাত তুলল। শটান ইরামের মুখের পাশে দেয়াল বরাবর একটা ঘুষি বসিয়ে দিল সে। ইরাম এক চুল নড়ল না অবধি। একদম স্থির চেয়ে রইল স্বামীর আক্রোশপূর্ণ মুখ পানে। আপনি আমাকে বিশ্বাস করবেন না, তাই তো? আমি আপনার কাছে আর 5-10টা পুরুষের সমান, তাই তো? বেশ, তবে থাকুন আপনি আপনার সন্দেহ আর বিশ্বাস নিয়ে। থাকুন আপনার মতো করে। আপনি নিজেকে নিয়ে ভাবুন, নিজের সন্তানকে নিয়ে ভাবুন। ওকে, ওটাই আপনার একমাত্র ধর্মকর্ম। ওকে, সেলফিশ উইমেন। কথাগুলো বলার সময় একবারের জন্য ইরামের চোখের দিকে তাকালো না সাইবান। দূরে সরে নিজের মাথা চুলে আঙ্গুল চালিয়ে হনহন করে হেঁটে সে বেডরুম থেকে বেরিয়ে গেল। ইরাম দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখল। সে জানে আজ এক রাতে আলাদিন তার থেকে 1000 বছর দূরে সরে গিয়েছে। সেটাই তো ইরাম চেয়েছিল। এই সম্পর্কে আবেগ যত কম জড়াবে, সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলাও তত সহজ হবে। অথচ তার বুকের ভেতরে এমন চিনচিনে ব্যথা হচ্ছে কেন? রুমটা অন্ধকারাচ্ছন্ন। বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে সাইবান। কোনো আলো জ্বালায়নি। বাইরের বাগানের বাতির হলদেটে আলো আবছাভাবে রুমের ভেতরে এসে পড়ছে। পিনপতন নীরবতায় বিঘ্ন ঘটাচ্ছে ঘড়ির টিকটিক আর্তনাদ। চোখ বুজে আছে সাইবান। 2 হাত পা বিছানায় ছড়ানো। কম্বল টেনে গায়ে দেওয়ার প্রয়োজনে মনে করে। পায়ে স্লিপার্স এখনো রয়ে গিয়েছে। না পোশাক বদলেছে, না কিছু খুলে রেখেছে। গত 1 ঘন্টা যাবৎ সে এভাবেই শুয়ে আছে। একপাশে নাইট স্ট্যান্ডের উপরে রাখা ফোনটা তার থেকে ভাইব্রেট করছে। জানে কে কল করেছে? তিতলি। তবে সাইবান সেই ফোন ধরল না। দিন দুনিয়ার বোধ তার মাঝ থেকে হারিয়ে গিয়েছে। অন্ধকার ক্রমশ গুমোট হয়ে চেপে ধরতে চাইছে যেন সাইবানকে। হঠাৎ করে রুমের ভেতরকার বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অদূর থেকে কোনো অশনি সংকেতের ঘণ্টা বাজছে। রুমি
রুমে এসি চলছে, এরপরও দরদর করে ঘামছে সে। সিলিংয়ে ঝুলতে থাকা সিলিং ফ্যানটার তার শূন্য চোখ জোড়া আঁকড়ে রেখেছে বুঝি, দৃষ্টিই ফেরাতে পারছে না। একটানা চেয়ে রইল সাইবান নিষ্পলক। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুততর হয়ে উঠল তার। অতঃপর একদম হঠাৎ করে চোখের সামনে নীরব রুমের দৃশ্যটা বদলে গেল, কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। অশরীরী আতঙ্ক বয়ে গেল সাইবানের শির দ্বারায়। এই অনুভূতি তার খুব ভালো করে চেনা। চোখ জোড়া শুকনো খটখটে হয়ে গেল তার, চেহারায় ভর করল ভয়। তারপরই দেখতে পেল সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একটা ফাঁসির দড়ি, হালকা বাতাসে এদিক সেদিক দুলছে। সেই দড়ির ছায়া পাশের দেয়ালে প্রতিফলিত হচ্ছে। ঢং ঢং ঢং, ঘণ্টা বাজছে কোথাও, মৃত্যুর ঘণ্টা। সাইবান কুকড়ে গেল, নিজের দুই কান চেপে ধরল সজোরে। তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো, অথচ কেউই শুনল না সেই চিৎকার। সে দেখতে চায় না ওই দড়ি, ওই ঘণ্টা, না না না। সাই, কণ্ঠটা হঠাৎ ছেদ ঘটালো মুহূর্তে। সাইবান জমে গেল সম্পূর্ণ, চোখ পিটপিট করে তাকালো। বিছানার পাশে এসে বসেছে চিন্তিত মুখে সারিকা। ভাইয়ের কপালে হাত রেখে তাপমাত্রা মাপছে। ঘেমে নে একাকার সাইবান। বিস্ফোরিত দৃষ্টিতে সে দেখল সারিকাকে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে তাকালো সিলিং ফ্যানের দিকে। ফাঁসির দড়িটা আর নেই। হ্যালুসিনেশন হচ্ছিল তার। বুকের ভিতরে আটকে রাখা দীর্ঘ একটা শ্বাস ফেলল সাইবান। ঢোক গিলল সজোরে। সারিকা ঝুঁকে বলল, তোমার শরীর খারাপ লাগছে? মমকে ডেকে আনি, ওয়েট। সারিকা উঠতে গেল, অথচ উঠতে পারল না। সাইবান নিজের শক্তিশালী দুই বাহুর মাঝে জাপটে ধরল বোনের কোমর, কোলে মাথা গুজে দিল শিশুর মতন। সারিকা সেখানেই থেমে গেল, ঝুঁকে ভাইকে নিজের কোলে শুইয়ে জড়িয়ে ধরে রাখলো অনেকটা সময় ধরে। মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল। শেষমেশ ফিসফিস করে আর্তনাদ মাখা গলায় শুধালো, তুই আবার এই রুমে এসেছিস কেন? সাইবান নিজের বাহুর জোর বাড়ালো, সারিকার কোলে মুখ গুজে দাঁতে দাঁত পিষে হাহাকার করে উঠল। আই হেট হার সো মাচ সিস। ঘৃণা করলে এত আগলে রাখিস কেন? সাইবান ক্ষণিকের জন্য উত্তর করল না। অতঃপর কাপা কাপা গলায় বলল, যেই চোখেই আমার মরণ, সেই চোখে করেছি বরণ। মরণ যে আমায় আকর্ষণ করে, কি করে ঠকাই তোরে? আজ একদম সকাল সকাল জিমে চলে এসেছে সাইবান। সারা রাত ঘুম হয়নি। শেষে সারিকা জোর করে তাকে গেস্ট রুম থেকে নিয়ে অন্য রুমে শুয়ে দিয়েছিল। তবুও দুই চোখের পাতা এক করতে পারেনি সে কোনো মতে। এক ফ্লাক্স ভর্তি কফি নিয়ে সে এসেছে জিমে। প্রতিদিনের তুলনায় অতিরিক্ত শক্তি খরচ করে ব্যায়াম করছে সে। তার ট্রেনার অবধি কিছুক্ষণ আগে সাবধান করে দিয়ে গিয়েছে শরীরে এত ধকল না দিতে। কিন্তু সাইবান থেমে নেই। এক হাত মেঝেতে ঠেকিয়ে একের পর এক পুশ আপ দিয়ে যাচ্ছে। শরীর প্রায় ভেঙে আসছে তার, তবুও থামছে না। বুক এবং কপাল বেয়ে ফোটায় ফোটায় ঘাম গড়াচ্ছে ম্যাটের উপর। আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। আর একটা বছর সহ্য করো, আমি কিছু একটা করি, তারপর তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছে তাই করো, যার সাথে মন চায় ঘুরে বেড়াও, রোখার মতো কেউ থাকবে না। কথাগুলো এখনো গম গম করে কানে বাজছে তার। একটা সময় সাইবান আর নিতে পারল না। ম্যাটের উপরে উপর হয়ে ধপাস করে শুয়ে পড়ল। এক হাতে প্রবল এক ঘুষি বসিয়ে দিল শক্ত পাথরে মেঝেতে। ব্যথায় টনটন করে উঠল সর্বাঙ্গ। দাঁতে দাঁত পিষে সে বিড়বিড় করল, স্বার্থপর, অস্ত একটা স্বার্থপর মহিলা। সকাল 8টা বাজতে শুরু করেছে। মানুষজন সবে জিমে আসতে শুরু করেছে ওয়ার্কআউটের জন্য। অথচ সাইবান তখন জিম থেকে বেরোচ্ছে। একদম নীরবে নিজের টি শার্ট গায়ে চড়িয়ে সে হনহন করে বাইরে বেরোলো। মাথা থেকে ব্যক্তিগত চিন্তা সরিয়ে জোরপূর্বক একটা নতুন গানের কম্পোজিং সাজাচ্ছে সে। বেশি গুরুত্ব দেওয়া উচিত হয়নি। জীবনটা আগের মতো বাউন্ডুলে থাকলেই সেও ভালো থাকতো। সংসার করার স্বাদ মিটে গিয়েছে তার। একটা সিগারেট ধরিয়ে ফুঁকতে ফুঁকতে সাইবান যখন গাড়ির দিকে এগোচ্ছে, তখনই পেছন থেকে একটা চড়া গলার মেহেলি ডাক ভেসে এলো। জিনি, ওয়েট। সাইবান থমকালো। পিছনে ঘুরে তাকানোর প্রয়োজন হলো না। সে জানে সে আসছে। দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো তিতলি। একটা ট্রাউজার আর ফ্রক পরনে, চুলগুলো খোলা, দুলছে বাতাসে। চোখে খানিক উদ্ভ্রান্ত দৃষ্টি। হাঁপাচ্ছে সে। অনুরাগ বলল তোকে এখানেই পাওয়া যাবে। তিতলি জানাতে সাইবান ভ্রু কুচকে ইংরেজিতে একটা গাল দিল বুঝে। শালাকে আজই বলং মারবো। জিনি, আমার ফোন ধরিসনি, অন্তত কথাটা একটু শোন। কি শুনবো তোর কথা? আমার ম্যারেজ লাইফে আগুন লাগিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর কিছু? আই এম সরি জিনি, প্লিজ। সাইবান চলে আসছিল, কিন্তু তিতলি তার হাতের কবজি চেপে ধরলো। বলতে লাগলো, আমি সত্যিই জানতাম না বাবা মা বাড়িতে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাবে। বক্তিয়ারের ঘটনার পর থেকে আমার জন্য তাড়াহুড়ো করে সম্বন্ধ দেখা শুরু করেছে। আমি বলেছিলাম এখনই বিয়ে করতে চাই না। তোর বিয়ের কথাটা ওদের জানানোর বিষয়টা আমার মাথায় একদমই ছিল না রে। ফ্যাশন শো নিয়ে ব্যস্ত ছিলাম অনেক। আমি বাবা মাকে খুব বকেছি, বিশ্বাস কর, আমাকে না বলেই এত বড় একটা কাণ্ড করার জন্য। আমার তোর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করার উদ্দেশ্য ছিল না। একটু বোঝার চেষ্টা কর আমাকে। এবার একটু থামলো সাইবান। খানিক দ্বিধায় পড়ে গেল। মনোযোগী দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। তুই সত্যি বলছিস?
কার কসম দিলে তুই বিশ্বাস করবি বল? তিতলির কাছ থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল সাইবান, তারপর কপালে আঙ্গুল ঘষে একটা দীর্ঘশ্বাস ফেলল। আপন মনে বলল, ঠিক এই কারণেই আবেগ অনুভূতি একদম ভালো লাগে না আমার। তিতলি খানিকটা সচেতন কণ্ঠে শুধালো। কি হয়েছে? তোর বউ এসব নিয়ে ঝামেলা করছে? সাইবান জমে গেল, এক মুহূর্ত দ্বিধা করলো, শেষমেশ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধীরে ধীরে সেবন করতে লাগলো। তিতলি চলে গেল না, বন্ধুর পাশে সেও হেলান দিয়ে দাঁড়ালো। দুজনের দৃষ্টি আবদ্ধ দূরের আকাশপানে। সকাল হওয়ায় এখনো সূর্যের তেজ বাড়েনি, বিধায় আলোটা স্নিগ্ধ লাগছে। আমি মেয়ে, আমাকে বলতে পারিস, মেয়ে হয়ে মেয়েকে বুঝবো না? তিতলির আশ্বাসে সাইবানের অন্তরে খানিক চিৎ ধরল। অবশেষে সে মুখ খুলল। তোকে আমি সবসময় কি বলে এসেছি তিতলি? সুদর্শনার মুখে খানিক বিষণ্ণতার ছায়া পড়ল। দ্যাটস ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ফিলিংস? ঠিক তাই, তোকে আমি অনেক আগে বলেছি এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি কমিটমেন্ট থাকতে পারবো না। তুই সব জেনে বুঝে আমার পাশে ছিলি, অস্বীকার করতে পারবি? না, পারবো না। আমি সব জেনেই তোর পাশে ছিলাম। তাহলে উনি কেন বুঝতে পারছেন না? উনি কেন একটা সিম্পল বিষয়কে সুইংগামের মতো টেনে হেসে লম্বা করছেন? আই ম্যাট সাফ, আই নো, কিন্তু তার মানে তো এই না আমি ওনার এক্স হাজবেন্ডের মতো পরকিয়া করে বেরিয়েছি। ওনার এক্স হাজবেন্ড পরকিয়া করতো? অবাক হয়ে গেল তিতলি। সাইবান খানিক বিব্রত বোধ করলো, কাঁধ তুলে জানালো। আমি বিস্তারিত জানি না, মম একটু বলেছেন, আমি একটু জেনেছি। কখনো ওনাকে সরাসরি এসব বিষয়ে জিজ্ঞাসা করিনি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হলো উনি অন্য কারো ছাঁচে ফেলে আমাকে মাপছেন। অন্য কারো দোষের বোঝা আমি কেন টানবো বলতে পারিস? তুই তো জেনে বুঝেই বিয়ে করেছিস। মমের কথাতেই বিয়ে করেছি। শুধরে দিল সাইবান, যদিও তার নিজের অন্তরই তখন থেকে প্রতিবাদ জানাচ্ছে সে মিথ্যা কথা বলছে। তো উনি কি এখন তোকে সন্দেহ করছেন? তিতলির প্রশ্নে মাথা নাড়ল সাইবান। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, আমি জানি না উনি কি ভাবছে, কি করছেন, কেন করছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আর সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল তিতলি, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখ জিনি, রাগ করিস না। তোর বন্ধু বলেই বলছি, তোর উত্থান পতন আমি দেখেছি সবটাই। এখনো আমি আগের কথাই বলবো, এজ ম্যাটার্স। ওনার জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের অনেক ফারাক। ওই সময় বাবা মায়ের সন্তানের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া জায়েজ ছিল। স্রেফ ভদ্রতার দোহাই দিয়ে সবাই সবকিছু চুপচাপ মেনে যেত। আমাদের জেনারেশন সেটা মানতে পারে না, আমরা প্রতিবাদ করে ফেলি। সেই প্রতিবাদ আবার আমাদের মুরব্বীদের কাছে বেয়াদবি মনে হয়। আজকালকার ছেলেমেয়েরা নাকি উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, ঠিক অনেকাংশে, কিন্তু আজকালের ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছা মতো বাঁচতেও শিখেছে। উই আর ব্রেকিং দ্য ট্রমা সাইকেল। সাইবান নিঃশব্দে শুনে গেল। তোর বউ নিজের মতো করে ভাবছে। ওনাদের সময়কার চিন্তা ভাবনা থেকে উনি বের হতে পারছেন না, এই জন্য ওনার কাছে তোকে অপরাধী লাগছে। এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। পার্টিতে আমার কথা শুনে হয়তো তুই রাগ করেছিলি, কিন্তু এটাই সত্যি যে তোদের সম্পর্কে অনেক ইচ্ছা শক্তি না থাকলে মানিয়ে চলাটা কষ্টকর হবে। আজ স্পষ্ট হলো, তোদের সম্পর্ক নামে থাকলেও ইচ্ছা শক্তির অভাব। ভবিষ্যতে ব্যাপারগুলো আরও জোরালো হবে, তখন তোর নিজেকে শৃঙ্খলিত মনে হবে। এই শৃঙ্খলিত জীবন তোর জন্য না। তুই মুক্ত স্বাধীন পাখি, যে উড়তে ভালোবাসে, তার জন্য খাঁচা নয়। তো কি করব আমি? কি করতে বলছিস? নষ্ট করে ফেলবো? ডিভোর্স দিয়ে দেবো ওনাকে? সেটা কে বলেছে? তুই একটু ভাব, নিজের সিদ্ধান্তের উপর প্রতিফলন ঘটা। ঠান্ডা হয়ে ভেবে দেখ তোর জন্য কোনটা সঠিক, সেটাই তোর সিদ্ধান্ত হওয়া উচিত। সাইবান মুখ তুলে তিতলির দিকে তাকালো। শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিতলি যেভাবে তাকে বুঝেছে সেভাবে ইরাম কোনোদিনও বুঝতে চায়নি। তৎক্ষণাৎ অন্তরে মহা আতঙ্ক ভর করলো তার। এসব কি ভাবছে সে? মাথা চেপে ধরল সে এক হাতে। সিগারেট হাতের আঙ্গুল ফসকে পড়ে গেল রাস্তায়। তিতলি তার অভিব্যক্তির হঠাৎ পরিবর্তনে বেশ ঘাবড়ে গেল। কি হয়েছে তোর জিনি? সাইবান টলে উঠতে তিতলি জাপটে ধরে ফেলল বন্ধুকে। দাঁড়া, আমি পানি নিয়ে আসি, কাউকে ডেকে আনছি এক্ষুনি। তিতলির কাঁধে হাত রেখে তাকে নিজের কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিল সাইবান। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে। বুকের ভেতর মারাত্মক এক গ্লানি খামচে ধরেছে। ক্ষণিকের জন্য হলেও কিভাবে সে পারল অমন একটা জিনিস চিন্তা করতে। দূরে তিতলি প্লিজ, আই নিড টু গো হোম। এক সেকেন্ডও আর অপেক্ষা করলো না সাইবান। নিজের গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন অন করে স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি গতিতে গাড়ি চালিয়ে সে রাস্তা ধরে এগিয়ে গেল। তিতলি নিজের জায়গায় ঠাঁই দাঁড়িয়ে বন্ধুর চলে যাওয়া দেখে গেল, যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হয়। সারা রাত ঘুম হয়নি ইরামের। অসংখ্য চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে। ইজান
গতরাতে খুব বেশি বিরক্ত করেনি, মাত্র একবার কি দুইবার শুধু খাওয়ার জন্য উঠেছিল। অথচ এরপরও ইরামের বিশ্রাম হয়নি, মনে হচ্ছে যেন 1000 বছর ধরে ঘুমায় না সে। শরীরে এতটাই ক্লান্তি, 8:30 বাজতে না বাজতে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। সকালের বাতাস যদি তার উদ্ভ্রান্ত মনটাকে একটু শান্ত করতে পারে তবে ক্ষতি নেই। বেশ খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে প্রকৃতি দেখে গেল ইরাম। কাল রাতে বুকের ভেতর শুরু হওয়া যন্ত্রণাটা এখনো যায়নি তার, বরং মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ। বাতাসের ঝাপটা তার গায়ে লাগছে ঠিকই, তবে আরামটুকু সে গ্রহণ করতে পারছে না। মনে হচ্ছে মাথায় একটা ভারী চাপ নিয়ে ঘুরছে সে। এমন সময় বাড়ির গেটের ভেতর এসে থামলো একটা গাড়ি। চিনতে অসুবিধা হলো না ইরামের, ওটা সাইবানের গাড়ি। গ্যারেজ অব্দি গেল না সে, ইটের ঢালাই দেওয়া পথের একপাশে থামালো। অতঃপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাইবান। পরনে কালো হাফাতা টি শার্ট, বেশ টাইট ফিটিং হওয়ায় শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটে ঝুলছে একটা আধা খাওয়া সিগারেট। তামাটে ধোয়া বাতাসে ছেড়ে বাড়ির দিকে এগুলো সে। ঠিক তখনই উপরে নজর গেল তার। ইরামকে বারান্দায় দেখে পরনের টি শার্টটা টেনে খুলে ফেললো সাইবান। সদ্য জিম থেকে আসায় তার শরীর এখনও সেই উত্তেজনার মাঝে রয়ে গিয়েছে। টি শার্ট কাঁধে ঝুলে ইচ্ছাকৃতভাবে দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙার ভঙ্গি করলো সে। তাতে তার বাহুর মাংসপেশি এগুলো ভীষণ ফুলে ফেপে উঠল। উজ্জ্বল ত্বকের আলো প্রতিফলনের কারণে চিকচিক করতে লাগলো। শক্ত পাথরের মতন উদরে মাংসপেশির খাঁজকাটা ভাঁজ। ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগুলো সে। ভাবখানা এমন যেন ইরামকে সে দেখতেই পায়নি চোখে। অপরদিকে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সকাল সকাল এমন দৃশ্যের সাক্ষী হয়ে হতবাক হয়ে গেল ইরাম। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সাইবান এখনো বাড়ির ভেতরে ঢুকিনি, একেবারে অহেতুকভাবে থামের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে এখন নিজের ফোন ঘাটার ভন ধরছে সে। টি শার্টটা কাঁধেই ঝুলছে, উদাম শরীরটা স্নিগ্ধ আলোর প্রতিফলনে সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোনো রাগ ঢাক নেই। ইরাম চোখ সরু করে ফেললো, রেলিংয়ে চেপে বসলো তার হাত। আপন মনে সে সন্দিগ্ধ কণ্ঠে ফিসফিস করলো, এ ছেলে কি আমায় সিডিউস করার চেষ্টা করছে? অবিশ্বাস্য। সাইবান আরও একটু আয়েশ করে হেলান দিল। যতবার সে নড়চড় করছে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন আকর্ষণীয়ভাবে চোখে পড়ছে। ইরাম ঝট করে দৃষ্টি ফিরিয়ে নিল। পরক্ষণেই আবারও চোরের মতন ফিরে তাকালো। তার চোখ জোড়া সাইবানের বুক বেয়ে উদরে এসে থামলো। গুনতে লাগলো সে, 1 2 3 4। ইস ছি। নিজের প্রতি বিরক্ত হয়ে নিজেই আবার চোখ বুজে গালমন্দ করলো ইরাম। মাথা চেপে ধরল। সরাসরি না তাকালেও আর চোখে স্ত্রীর প্রত্যেকটা প্রতিক্রিয়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে সাইবান। বাঁকা একটা হাসি ফুটলো তার ঠোঁটে। আরেকটু হেলে দাঁড়িয়ে নিজের অ্যাপসে হাত বুলিয়ে আপন মনে বিড়বিড় করলো, জিনিস তো আপনারই, শুধু দেখলে হবে, টেস্ট করবেন না? ইরাম ফিরে তাকালো, এবার একেবারে সরাসরি। উজ্জ্বল শ্যামলা মুখে হালকা লালিমার পারদ। সাইবান আরও একটু ভাব নিয়ে দাঁড়ালো, ঠোঁটে সিগারেট পুড়ে ফ্যাশন ম্যাগাজিনের মডেলদের মতন পোজ দিল। ইরাম বোধহয় কিছু বলতে চাইছিল, তবে ভাগ্য এবার সহায় হলো না। অতিরিক্ত ভাব নিতে কি একটু বেশি হেলে গিয়েছে সাইবান। থামের সঙ্গে তার পিঠে একবার হঠাৎ করে পিছলে গেল। ভারসাম্য হারিয়ে ফেলল সাইবান। মাদারফাকার! গর্জে উঠল সে। তারপরই অমন দস্যু শরীর নিয়ে ধপাস করে বাড়ির সিঁড়ির গোড়ায় আছড়ে পড়ে গেল সে। টি শার্টটা লুটিয়ে পড়লো কাছে কোথাও। একেবারে হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে গিয়েছে সে। ব্যথা পেয়েছে বেশ, তবে সেই অনুভূতি তার নেই। উজ্জ্বল তার লজ্জায় টকটকে লাল হয়ে উঠতে শুরু করেছে। বারান্দা থেকে ইরাম হতভম্ব হয়ে দৃশ্যটা দেখছে। ঠোঁটে কয়েক ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে তার বিস্ময়ে। দুহাতে মাথা চেপে ধরে সাইবান হিসিয়ে উঠল, আল্লাহ, ইটস মি ওয়ান এগেইন। সবাইকে বাঁচাও, আর আমার বেলা শুকনো রাস্তায় পিস্তল খাবো। এ কেমন না ইনসাফি! ভাইজান, ছেঁচা খাইছেন? রীতিমতো বুলেটের গতিতে বাড়ির ভেতর থেকে ছুটে এলো সুগন্ধা। লাফিয়ে পড়ে সাইবানের বাহু চেপে ধরে টানাটানি শুরু করলো। ও আম্মা, ক্রেন আনেন, ভাইজান চ্যাপটা হইয়া গেছে রে, তুলতে হবে। সর, দুর্গন্ধের বাচ্চা! সাইবান অত্যন্ত রাগে সুগন্ধাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসতে চাইল। অনিয়ন্ত্রিত পায়ে উঠতে গেলে আরেকটা হোঁচট খেয়ে এবার সোজা থামের গায়ে বাড়ি খেলো। সুগন্ধা পিছন থেকে তার পিঠ চেপে ধরা, এবার উল্টো পড়া থেকে বেঁচে গেল সে। সুগন্ধা সাইবানের কপালে হাত চেপে আরেক দফায় হাহাকার করে উঠল, ভাইজান, ও ভাইজান, আপনার স্মৃতিশক্তি ঠিক আছে? দেখি, বলেন দেখি, আমি কে? আপনার চোখের সামনে এখন কটা আঙুল আছে দেখেন তো। এবার আর হাসি ধরে রাখতে পারল না ইরাম, শব্দ করে হেসে ফেলল। রেলিং চেপে ধরে হাসতে হাসতে সে মেঝেতেই বসে পড়ল। সাইবানের মুখটা পুরোপুরি টমেটো হয়ে গেল, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে। জরিনের আম্মা সকি না, দুর্গন্ধ। তোর উপর ঠাডা পড়ুক, তোর চুল উকড়ে টাকলা হয়ে যাক, তোর গায়ের চামড়া পশমে ভরে যাক, তোর মুখে গু পড়ুক শালি। 3 দিনে শুকনো বাসি শক্ত গু, হারামজাদি! এক দৌড়ে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল সাইবান। অপরদিকে সুগন্ধাও হাসতে হাসতে পেছন পেছন গেল। ইরাম রেলিংয়ে মাথা ঠেকিয়ে রাখলো। হাসির দমকে শরীর কাঁপতে শুরু করেছে তার। দুপুরবেলা 1:30 বেজে গেছে প্রায়। আজকে ইরামের ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম ক্লাস।
তাই একটু আগে ভাগে তৈরি হয়ে নিয়েছে সে। ইজানকে পেট পুরি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সারিকা কিছুক্ষণ পরেই চলে আসবে। সুগন্ধা আপাতত খেয়াল রাখছে। নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইরাম সকালের ঘটনাটা ভাবলো। প্রেস্টিজ পাংচার হয়ে গিয়েছে একজনার, এসেছে সিডিউস করতে, কিন্তু সম্মান খুইয়ে বিদায় নিয়েছে। সারা সকাল আর সাইবানকে দেখেনি ইরাম, তার সামনে ভুলেও আসেনি। এখন বোধহয় বাড়িতে নেই, কোথাও গিয়েছে। ইরাম টেক্সট মেসেজ করেছে, কম্পিউটার ক্লাসে যাচ্ছি আমি। সারিকা? কিন্তু সাইবান কোনো উত্তর করেনি, সিন করে ফেলে রেখেছে। সেটা আজকে সকালে রাগ থেকে নাকি গতকালের পোষা রাগ ইরাম বুঝতে পারছে না। ইরামের ঠোঁট থেকে ধীরে ধীরে মুছে গেল হাসিটা। একটা নিঃশ্বাস ফেলে সে চুপচাপ ফোনটা আবার ব্যাগে ভরে রাখলো। ব্যাপার না, গাড়িতেই তো যাবে, ড্রাইভার আছে। ইজান যেহেতু বাসায়, তার চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যেই সারিকা এসে পড়েছে। অ্যাপ্রন খুলতে খুলতে ভেতরে ঢুকলো সে। ইরামকে পুরোদস্তুর তৈরি দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না, চুপচাপ হেঁটে ভিতরে যাচ্ছিল। এমন সময় ইরাম ডাকলো। সারিকা থামলো, খানিকটা অবাক হয়ে তাকালো পিছনে। ইরাম ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো তার সামনে। তোমাকে একটা কথা বলার ছিল। সন্দিগ্ধ হলো সারিকা। বলুন। ধন্যবাদ। একদম সহজ গলায় বলল ইরাম। সারিকার ভ্রুজোড়া উঁচু হলো। কয়েক সেকেন্ড সে কথাই বলতে পারলো না। ইরাম একটা হাত বাড়িয়ে তার বাম হাতটা আলতোভাবে ধরলো। সত্যি বলতে আমি তোমাকে দোষ দিই না। আমার ভাইয়ের সাথে কেউ জোর করে বয়সে বড় ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিতে চাইলে আমিও তোমার মতোই প্রতিবাদ করতাম। তোমার রাগ জায়েজ ছিল। তবে ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর কোনোদিন করবও না। সারিকা মুখ ঘুরিয়ে নিলেও নিজের হাতটা সরিয়ে নিল না, ইরামকে ধরতে দিল। ইরাম মৃদু হাসলো, তার হাতটা খানিক চেপে জানালো, ধন্যবাদ এই কারণে যে তোমার রাগ, তোমার অভিমান, তোমার মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারেনি। সেদিন তুমি ফার্স্ট থিঙ্কিং না করলে আজ আমি সুস্থ শরীরে বিনা আঘাতে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি না থাকলে আজ আমি চিন্তামুক্তভাবে আমার ছেলেটাকে তার ফুপির ভরসায় ছেড়ে কম্পিউটার ক্লাসে যেতে পারতাম না। ইউ আর আ গার্লস গার্ল অ্যান্ড ইউ ডিজার্ভ দিস। থ্যাংক ইউ। তোমার জন্য আমার মন থেকে শুধু দোয়াই আসে। সারিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। ইরাম নিজের হাতটা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। তারপর আস্তে করে ফিরে তাকালো সারিকা। হঠাৎ করে তীর্যক হেসে বলল, ফুপিমণি হয়ে লাভ কি? সেই বড় হলে তো কুটনি মনে করবে। সারিকার হাসিটুকু দেখে ইরামও মোলায়েম হাসলো। আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করা হলো, তবে তার মানে এই না যে আমি আপনাকে মেনে নিয়েছি। তবে সারিকার এই কথার মাঝে কোনো তপ্ত আজ পাওয়া গেল না। সে হেঁটে ভেতরে চলে গেল। ইরাম কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তারপর উল্টো ঘুরে বাড়ির বাইরের দিকে এগোলো। সে যখন সিঁড়ি বেয়ে নেমে আসে তখনই গেট পেরিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো একটা ফিনফিনে পাতলা শরীরের অধিকারী ছেলে। ইরাম মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। চিনতে বেগ পোহাতে হলো না। সাইবানের বন্ধু আফনান। আসসালামু আলাইকুম ভাবি। ইরাম অবাক হয়ে আফনানের কাছে গিয়ে দাঁড়ালো। ওয়ালাইকুম আসসালাম। আফনান, তুমি? আলাদিন তো বাসায় নেই, বাইরে কোথাও গিয়েছে, আমি জানি না কোথায়। উফ, আপনি ভুল ভাবছেন। আমি সাইবানের জন্য আসিনি, আপনার জন্য এসেছি। আমার জন্য? অবাকের চূড়ান্ত সীমায় পেরিয়ে গেল ইরাম। ড্রাইভার গাড়ি চালিয়ে এসে পাশে দাঁড়িয়েছে। ততক্ষণে সেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আফনান হাসি মুখে আমন্ত্রণ জানালো তাকে। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ডিউটিতে আসিয়াস, সিকিউরিটি পারপাস। কে নিযুক্ত করেছে তোমাকে এই ডিউটিতে? তীর্যক হেসে আফনান ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে জানালো, বসের নাম মুখে নেওয়া বারণ ভাবি। আচ্ছা, আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইল ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাতে মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙের শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙ্গুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার রুস্তি। প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিংয়ের জন্য ল্যাপটপ দেয়া আছে। সে নিজেরটা খুলল, আশেপাশে তাকালো। তার মতো আরও জনবিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পিছনে থাকা স্মার্ট বোর্ডে আঙ্গুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি কায়সান রুশদি, সিএসসি গ্রাজুয়েট ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনের 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা, লেট মি সি। কায়সান এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সবশেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কিপ্রিয়া, মাস্টার্স ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, ক্যারিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি।
ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল ইরাম? আমার ছেলে। আশেপাশে সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। কায়সান সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুচকি হেসে বলল। সো সুইট, প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কায়সান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে দুহাত গুজে সকলের উদ্দেশ্যে বলল। তো স্টুডেন্টস, চলুন শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার ডিমান্ড, কিভাবে এআই এর ফলে ধীরে ধীরে এই সেক্টর প্রভাবিত হতে শুরু করেছে, আজ আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোনো ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পয়েন্ট রিসিভ করতে পারি, সবকিছু একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। কায়সান পড়ানো শুরু করতে ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সবকিছু শুনলো, কাজ করা শিখলো, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কায়সানের পর আরও একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথে চটজলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ, তার এসব হোমওয়ার্ক বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন ইজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে, তাকে ছাড়া প্রায় ছুটে ছুটে সে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো। ইরাম। ইরাম থমকে গেল, ঘুরে তাকালো পিছনে। ভীষণ অবাক হয়ে দেখলো কায়সান রুশদি এগিয়ে আসছে তার দিকে। মিস্টার রুশদি। খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরাম। কায়সান হুট করে এমনভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামলো কায়সান। ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল। খুব বিরক্ত করছি? জি না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর ইরাম নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করলো কায়সানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করলো সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার রুশদি, আমি আসলেই মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাজ স্যারের বিকাল 3টার ব্যাচ, সাইকেল রাইড, কামরুল মামার টঙের আড্ডা, সঙ্গে ছোট সিঙ্গারার আসর, অনেক বছর আগেকার ব্যাপার আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। ইরামের চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলো জমা স্মৃতিগুলোকে। ক্লাস 6 কি 7-এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাজ স্যারের কাছে। তারা বিকালের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল। কায়সান তাদের একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায় কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়াতো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ় বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য ইরাম মুখিয়ে থাকতো। সেই লাজুক ছেলে কায়সান, যার সাইকেলের পিছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই কায়সানকেই ভুলে গিয়েছে বলে ইরাম খানিক লজ্জা পেল। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি হয়তো, কিন্তু ঠিক হিসাব মিলিয়ে উঠতে পারিনি কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো ইরাম। না চাইতেও কায়সানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাবতী পাতার মতন সেকেন্ডে সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটা প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী। আজ শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞেস করলে পারা সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলে আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। ইরামের কথা শুনে একটুখানি হাসলো কায়সান, ঝুঁকে এসে জানালো। ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তে এ করিডোর ধরে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরাম এবং কায়সান। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন কেন? এই যে আমাদের লজ্জাবতী আর সিংহ পুরুষ, তা আপনার পরিবর্তনের রহস্যটা কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কায়সান। যদিও দুজনে মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবুও মনে হচ্ছে যেন তারা সেই ছোটবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কায়সান মাথা কাত করে এক নজর ইরামকে দেখে বলল। একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল আমচোর, লিচুচোর, ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্র শান্ত যে, এই পরিবর্তনের রহস্য? ইরাম খানিক মলিন হাসলো। সব পরিবর্তন সুখকর নয়, সময়ের সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই চলি তো। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠছে দেখে বিষয় পাল্টালো কায়সান। ইরাম তাতে খুশি হলো, মৃদু হাসি নিয়ে বলল। ইজান। ইরাম ইজান, মাশাআল্লাহ, কি চমৎকার। কত বয়স পুচকুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, ভেরি বিউটিফুল সোল লাইক ইউ।
4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরাম, প্রায় ঘুরে দাঁড়িয়ে সরাসরি কায়সানের দিকে তাকালো সে। এবার অনেক হয়েছে আমার কথা, আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবারের সবার কি অবস্থা? ভালো আছেন আন্টি? কায়সানের হাসিটায় হালকা ভাটা পড়ল, মাথা হেলিয়ে সে বলল। গত বছর আম্মু। শেষ করতে পারল না কায়সান। ইরাম একটা ঢোক গিলল, দুঃখিত হয়ে বলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুব সরি। কায়সান মাথা নাড়ল। ব্যাপার না, সবাইকে একদিন চলে যেতে হয়, কেউ আগে যায় কেউ বা পরে। ইতিমধ্যে বাইরে এসে পড়েছে তারা, অথচ কায়সান যাচ্ছে না। ইরামও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে কায়সান জিজ্ঞাসা করল। আপনার কি খবর? বিয়ের পর সংসারে বিজি হয়ে গিয়েছেন? নাস্তা আজকাল করা হয়? ইরাম থমকে গেল, তার শরীর বরফের মতন জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না, ব্যাগের হাতলে আঙ্গুল চেপে ফেলল। কায়সান তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করলো। পরক্ষণে একটা হাত বাড়িয়ে ইরামের কাঁধে তুলে দেওয়া ওড়নার একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এলিয়ে দিয়ে বলল। ইরাম কোনো কথা বলতে পারল না। বিকালের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে রইল কায়সানের শ্যামলা মুখ পানে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসা প্রশ্নটা ইরাম চমকে উঠল। সে এবং কায়সান উভয়ে ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনুরাগ, ঠোঁটে মৃদু হাসি, পরনে স্যুট প্যান্ট এবং টাই, বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে। অনুরাগ, তুমি? অনুরাগ কাছে এগিয়ে এলো, এক নজর কায়সানকে দেখে শেষমেশ পুনরায় ইরামের দিকে ফিরে জানালো। জি, আপনাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ইরাম। দুপুরে আফনান নিয়ে গেল, এখন অনুরাগ নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তার পেছনে কতজন লোক লাগানো হয়েছে, আশ্চর্য। কায়সান ইরামকে বলল। ওকে, আমার 5 মিনিট পরে আরেকটা ক্লাস আছে, আমি তবে যাচ্ছি ইরাম, আগামীকাল দেখা হবে। ইরাম মাথা দুলালো। কায়সান আর দাঁড়ালো না, লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অনুরাগের সঙ্গে গাড়ির দিকে এগুতে এগুতে ইরাম জিজ্ঞাসা করলো। তোমাদের বন্ধুদের আজ কোনো কাজবাজ নেই? সবাই সবকিছু ছেড়ে হঠাৎ আমার বডিগার্ডগিরি শুরু করেছো কেন? ইরামকে গাড়ির ভেতর তুলে দিয়ে অনুরাগ চোখ নাচিয়ে একটা কথাই বলল। বসের নির্দেশ। তোমাদের বসটা কি মিস্টার চেরাগ আলী ওরফে গেঞ্জি সর্দার? অনুরাগ ইরামের প্রশ্নের উত্তর করল না, হাসতে হাসতে সিটে উঠে বসলো। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে সাইবান। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে। জানালায় 70% টিন থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কি আছে। গত প্রায় 2.5 ঘন্টা যাবৎ সেখানে অবস্থান করছে। ইরাম যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে। আবার 4টা বাজার আগে ফিরে এসে গাড়ির ভিতরে বসেছিল। কায়সানের সঙ্গে ইরামের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখলো অনুরাগ ইরামকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন সাইবানও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পুরল সে। তার চোখ জোড়া তীক্ষ্ণ হয়ে উঠল। কায়সানের চেহারাটা ভাসলো তার চেহারায়। অতঃপর হুট করে গাড়ির স্টিয়ারিং এ একটা ঘুষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। সারিকা আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। ইরাম ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল। আমার আব্বুটা, আমার কুচুপু, তোমাকে আম্মু কত মিস করেছে জানো? ইরামের গালে গাল ঘষতে লাগলো ইজান। হাসলো ইরাম। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল। ফুপির সাথে লক্ষ্মী হয়েছিলে, একটু দুষ্টুমি করনি তো? ফুপি জ্বালাওনি তো একটু? না, এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমায় কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিক আদুরে সময় কাটালো। যেন যে সময়টায় সে কাছে ছিল না সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গোসু গোসু করবো আমরা, গরম পানি দিয়ে। ইজান সোনা গোসু করবে, তাই না? গোসলের কথা শুনে ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সব থেকে প্রিয় খেলনা। এতটাই যে গোসু শব্দটা শুনলে এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানে ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথা কাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝোলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি, বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলেও তো মনে পড়ছে না। এই তো সকালে শুকাতে দেওয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজান অধৈর্য হয়ে উঠেছে। ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে ঘুমিয়ে যাচ্ছে, যেন জননীকে তারা দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুলকিনারা করতে না পেরে ইরাম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞাসা করার কথা ভাবলো। ঠিক যেই মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখ পড়ল উপরের দিকে।
রুমটার ইন্টেরিয়র খুবই আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেওয়া হয়েছে ভারী এবং প্রয়োজনীয় কিছু, যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা, সেই তাকের উপরে ইজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরাম। ওই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠলো কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরাম সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না। সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতন লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব। এ নিশ্চয়ই অন্য কারো কাজ, যে কাজ সুগন্ধা, সামিয়া, সারিকা কেউই করবে না, করার প্রশ্নই আসে না। কেউ অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তে রুমে ঢুকলো সাইবান। ইরামের দিকে তাকালো না অবধি। আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমনভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতে বয়ে গিয়েছে তার, বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। ইরাম এক নজর সাইবানের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর কিছু বাকি রইল না তার। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্য শোনার আশায় একজনের কান পচে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা আছে। সেদিনের ঝগড়ার পর থেকে সাইবান এখন পর্যন্ত তার সাথে একটাও কথা বলেনি নিজে থেকে। সেক্ষেত্রে ইরামকে দিয়ে কথোপকথন শুরুর এর চেয়ে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো ইরামের মাথায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজলো সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল? ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরেই উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনল। দ্বিধাগ্রস্ত হয়ে পিছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার উপর আবার একটা টুল, সেই টুলের উপর দুটো শক্তপোক্ত কাঠের মোটা বক্স। তরতর করে উঠে গেল সে উপরে। একপাশে দেয়ালে থামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা তুলে ছুঁয়ে দিল বাস্কেটে ঝুলে থাকা হাতলটা। সাইবানের চোয়াল ঝুলে পড়লো। হা করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হ্যাচকা টান মারল ইরাম। বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়ল। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ীর ভঙ্গিতে হাত ঝাড়ল ইরাম। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহা বিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লজেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শিরদাঁড়া ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল সাইবান, যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বান্দরের ঝি বান্দরনি। সাইবান ফিসফিস করে উচ্চারণ করলো। ইরাম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ীর হাসি আসলো। সে ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের উপর এসে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তরতর করে সফল হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেললো সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপর বসানো টুল নড়ে ওঠে। ইরাম ভারসাম্য হারিয়ে ফেললো। সে দুলে উঠতে চেয়ারটাও নড়ে উঠল ভয়ানকভাবে। ইরামের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখলো সাইবান। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের উপর দিয়ে বিছানা টপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করলো না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতন করে পিতাকে উঠতে যেতে দেখে হাততালি দিচ্ছে ইজান। ইরাম অজান্তে চিৎকার দিয়ে উঠল। ও ফাক। সাইবানের অস্ফুট কণ্ঠস্বর। ইরাম চোখ বুজে ফেলল। বুঝতেও পারল না কি হচ্ছে, শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরই পাথরের মতন শক্ত কিছু একটা সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরেই মেঝেতে ধপাস করে পড়ল সে কারো বুকের উপর। এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা গোঙানি। ইরাম নড়চড় করে উঠল। নিজের ঠোঁটের নিচে নরম কিছুর একটা অস্তিত্ব টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে গেল তার। সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান বড় বড় চোখ মেলে তাকিয়েছে এমনভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ইরাম বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করলো হঠাৎ নড়ে উঠায় তার ঠোঁট জোড়া আলতোভাবে সাইবানের ঠোঁট ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতন পড়ে আছে। তার চোখ নড়ছে না, হাত পা শীতল, মনে হয় যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না। হুট করে পুতুলের মতন হাত তুলে ইরামকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো সাইবান। একটা শব্দ উচ্চারণ করলো না। নেশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে, তেমনি টলতে টলতে সাইবান রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরাম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার। অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতন করে। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরেই সুগন্ধার চিৎকার। ও আম্মা, ভাইজান সিঁড়ি দিয়া পিছ লাইয়া পড়ে গেছে। আউচ, আস্তে। কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেয়ায় হিসিয়ে উঠল সাইবান। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে সামিয়া পুনরায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি হঠাৎই স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানে শুধু পিছলে যাস? মম, লাগছে লাগছে। লাগাই উচিত। দিবা স্বপ্ন দেখতে দেখতে এই সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে, জীবনের এতগুলো বছরেও একবারও এদিকে সেদিকে কোথাও পা হড়কে পড়লো না।
সে আজকাল শুকনো মাটিতে আছাড় খায়। সুগন্ধা না দেখলে আমার কাছে আসতে বলে তো মনে হয় না। এই দুর্গন্ধ যত নষ্টের করা, এটাকে বিএসি দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছড়ি ঘোরাবি কার উপর? বিয়ে শাদী সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে, ওদের মধ্যে তো আবার কাস্ট কুষ্টি কত কিছু মেলানো লাগে। আগে পড়াশোনা শেষ করুক মেয়ে, পরেও সব চিন্তা করা যাবে। সাইবান আর একটা কথাও বলল না, গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কিরে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি বড়, তুমিও যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন? ওখানে তাঁবু টাঙিয়ে নিজের আস্তানা বানিয়ে নিতে পারবে না? কষ্ট করে 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলে তো চলে। ও, এই জন্য রাগ করেছে জ্যাম। মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটা আন্তর্জাতিক সম্মেলন আছে, বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডাক্তার আসবেন। সবকিছু আয়োজন এবং রোগী দেখায় আজকাল তার বাসায় প্রায় ফেরা হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর সাথেই থেকে যান। আহমদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটা অনেকটাই কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুজে বিড়াল ছানার মতো তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তিবোধক একটা শব্দ তুলে এসে বলল, জরুনের আম্মা শৌখিনের জন্য আমি কালকে ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে একদম তো শান্তি দিয়ে দিত। এভাবে বলছিস কেন? খবর শাড়িকেও পাচার করে থাকতে পারে। ওই শরীর থেকে স্কিল মানুষ দুনিয়ার 2টা নেই। শি ক্যান নট কেয়ারলেস অ্যাবাউট দিস। সাংসারিক ঝামেলা সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না? কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। ইরাম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলা কবেই ছেড়েছে। সন্দেহে ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। এভাবে বলছিস কেন? তিতলির বাবা মার কাণ্ডে এখনো নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন ইরামের সঙ্গে সে কথাবার্তা বলে না, এতে তার কিছুই যায় আসে না। অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু সামিয়া মা বলেই বোধহয় ধরতে পারলেন। বিলিকাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজলো সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ওর নতুনভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগে সবসময় ওকে ওর বাচ্চার কথাটা ভাবতে হচ্ছে। ও চাইলেই এই বাড়ি থেকে চলে যেতেও পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফার্স্ট্রেটেড হয়ে যাওয়াটাই কি নর্মাল না? এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকে বুঝতে পারছো মম, তাহলে তোমার সমস্ত কথা ওনার পক্ষে সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখলো সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আই এম টায়ারিং, ওকে? কিন্তু সিস্টার শুধু তো একজন করলে হবে না। এক নৌকে যদি 2জন মাঝি থাকে তাহলে 2জনকে সমতলে বইতে হবে। যদি একজন বইতে থাকে আর একজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বুঝিস সেগুলো ইরামকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবের, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এরপরেও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতেই হবে, বল?
তুমি আর ডেডিও তো কমিউনিকেশন করো না মম। সাইবান এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে সামিয়া আশাও করেননি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়ে নি, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধবোধ ছাড়া কি তিনি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনোদিনও না। সামিয়া ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করেই তার সব শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না। যে অপরাধের অপরাধী তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোরই আর একে অপরের সাথে কথা বলা হলো না। দুজনই একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনলো বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিজের রংচঙে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পিছনে ফিরে সে মাকে জানালো। বক্তিয়ার লাশ পাওয়া গিয়েছে। আমি থানায় যাচ্ছি। খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এটুকু বলে সাইবান ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে সে ইরামকে বুঝিয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ভর করলো। এ কোন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার? নিজের ক্লাস শেষে করিডোর ধরে এগিয়ে যাচ্ছে কায়সান। তখনই পেছন থেকে ডাক ভেসে এলো। কায়সান, ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি, ঠিক কটকটে লাল নয়, একদম হালকাশের, যার কারণে চোখ আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্ত্রটি অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুজে দেওয়া। অসাধারণ লাগছে। পুরো দস্তুর বাংলাদেশি নারী। কায়সান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তে ইরামের ছুটে আসতে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখ জোড়া। ইরাম কাছে এসে থামলো, বিরাট করে হাসলো। তোমার জন্য সারপ্রাইজ আছে। কায়সান ভ্রু উঁচু করে তাকালো। ইরাম কোর্সের ক্লাস করছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহটা ফিরে এসেছে। উভয়ে এখন একে অপরকে নাম ধরে তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভিতরে সে ইরামের জন্য মিস্টার রুজি আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো কায়সান, শুধালো। সারপ্রাইজ! ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো। কোর্সের আগে অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পলও রেডি করে রেখেছি। যেহেতু কলেজ ইউনিভার্সিটিতে কম্পিউটারে টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায়, $8 দেবে। একসাথে 2টো যেহেতু নিচ্ছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিং কাজ। ব্রিলিয়েন্ট! কায়সানের চোখ জোড়া চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যা নয়, অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। কায়সান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল। লিসেন গার্ল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখ, সামনে আরো কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা। তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবেই স্ক্যাম না হয়ে যাও। প্রথমত অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরেই কাজ দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসেবেই হবে কিন্তু। সো ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কায়সান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতন কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না সেসব বুঝিয়ে দিতে লাগলো কায়সান। মনে মনে ভাবলো সে $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরে এই সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজন। কায়সানের ক্লাস না থাকলে সেই ইরামকে প্রতিদিন বাইরে গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল। তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি করবে? $8 বাংলাদেশি টাকায় 982 মতো পড়বে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কি চাও, তোমায় কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কায়সান হাসলো। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করবো না। তুমি তো লো মেইনটেনেন্স কেন? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা থাকলো। ইজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কায়সানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়। আজ এসেছে নীরব, হাসি মুখে অপেক্ষা করছে। ইরাম চোখ উল্টে ভাবলো, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়। কায়সানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমারও বিশেষ কোনো কর্ম নেই, বুঝতে পেরেছি আমি। এটাই আমার কর্ম, এর জন্য বেতন পাই, আপনি জানেন না?
একগাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহের নজরে তাকালো। সত্যি বেতন পায় নাকি মজা করলো, মাথা ঘামালো না আর, শুধু দিন গুনছে। সে দেখবে আর কতদিন সাইবান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো, চিজ কিনতে হবে, বাড়িতে ছিল না। চিজ পাস্তা বানাবো আজ, তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনেই গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভিতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ পাস্তার টুকটাক জিনিস ইরাম নিচ্ছে। ঠিক এমন সময় বিপরীত দিক থেকে আসতে থাকা কারোর সঙ্গে আসতে ধাক্কা লাগলো তার। ইরাম সরে দাঁড়াতে খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কার্ট ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার, কি যেন চিবোচ্ছে, চুইংগাম বোধ হয়। ইরামকে দেখে চোখে বুঝি তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পেয়ে যাব। এতটুকু বলে ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু পারল না। মেয়েটা তার পিছন পিছনই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থামলো না, তাক থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, সেই দিনের জন্য আমি দুঃখিত। জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ও সাইবান, ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করলো ইরাম। নিজের কাজে মনোযোগ দিল। তিতলি বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এসব বিষয় লুকিয়ে রাখা উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এজন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্য ক্ষমা চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই, প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সেই ট্যালেন্ট তিতলির আছে, সে ভালো মতো বুঝে গেল। একটা নিঃশ্বাস ফেললো সে। দেখ তিতলি, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করেই বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজবেন্ডকে নিয়ে মন গড়া স্বপ্ন বললে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে। আর আমি আমার ঔদ্ধত্য স্বীকার করে নিয়েছি। আমার মাথা গরম ছিল তখন, তাই আমার পক্ষ থেকে তোমার বাবা মাকে সরি বলো। কোনোদিনও দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজবেন্ড হিসেবে আদৌ মানেন ওকে? ইরাম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকুই ধরল। দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রু কুচকে খানিকটা বিরক্তি এবং চাপা ক্রোধ নিয়ে তাকালো। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। ইরাম বরফের মতন চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কাটে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা, চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কে ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর। তবে অনুরোধ থাকবে, অতীতের দোহাই দিয়ে বর্তমানকে একই স্টিরিওটাইপে ফেলবেন না। অতীত? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজবেন্ড পরকীয়া করতো, রাইট? এই জন্য জেনেকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থন আমার আছে। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায়, সেই বিষয়টাও দেখাও আপনারই দায়িত্ব। ইরাম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে, একটা না বিনা বাক্যে। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল, এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে তিতলির কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাকআপ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ও, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? সেট আপ তিতলি, একটু বেশি কথা বলছিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল, তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না, ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কলেজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটা কথাও বলল না। হনহন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুহাত শক্তভাবে মুঠো পাকানো দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে।
সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে তার নেই। সারা সকাল বাইরে ছিল, পিৎজা অর্ডার করেছে, সে সঙ্গে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙ্গুল মোটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে ঠিক তখনই বাড়ির ভিতর ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল, ড্যাক ড্যাপ করে চেয়ে রইল, কারণ ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেটার, কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে, শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা, শাড়ি পরা সত্ত্বেও বিন্দুমাত্র কোমলতা নেই। হনহন করে হেঁটে আসছে যে ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপর রাখলো, তারপরে এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরলো। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনোদিনও হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেললো। ইরাম ক্রুদ্ধ চোখে চেয়ে গর্জে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।